পদ্মর কাছ থেকে সব সত্যিটা জেনে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে কাভিয়ার ব্যাপারে অনেক বেশি সতর্ক পদ্ম। বারবার করে একই কথা জিজ্ঞেস করে যে আপনি এত আধুনিক পোশাক পরে এই জুয়েলারিগুলো কেন পরেছেন। কাভিয়া তখন বলে তার কৈফিয়ত আমি কোনোভাবেই তোমাকে দিতে বাধ্য নই, বুঝতে পেরেছো তুমি। এরপর পদ্ম বলে অবশ্যই বাধ্য, আমি এই বাড়ির বউ আর আপনার গার্জেন, তাই অবশ্যই এই কথাটার উত্তর আপনাকে দিতে হবে। এরপরে কাভিয়া আর কোনো কথার উত্তর দিতে চায় না। এরপরে নিজের ঘরে চলে যায়। পদ্ম বলে আপনি যেখানেই যান যান, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে পাত্রপক্ষের সামনে বসতে হবে, বিয়েটা এবারে আপনাকে ফাইনালি করতে হবে। কাভিয়া শুনে কোনো উত্তর না দিয়ে চলে যায়। এর মধ্যেই মেহেককে ফোন করেছে আর বলে পদ্ম, মেহেক দিদি তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বলেই আমি তোমায় ফোন করলাম। মেহেক তখন বলে কি হয়েছে। এরপর পদ্ম সবটা খুলে বলে আর বলে একটা কানের দুলের ছবি আমি তোমাকে পাঠাচ্ছি, দেখো আধুনিক পোশাকের সাথে কেউ এরকম কানের দুল পরে বলে অন্তত আমার জানা নেই, একবার তুমি দেখবে। মেহেককে কানের দুলের ছবিটা পাঠিয়ে দেয়। মেহেক তখন বলে এই কানেরটা তো কাভিয়া বিয়ের দিন পড়েছিল, ব্যাপারটা ঠিক আমারও বোধগম্য হচ্ছে না, তুই ফোনটা রাখ, আমি এক্ষুনি তোদের বাড়িতে আসছি। এদিকে ভজন মিত্তিরকে উত্তম মধ্যম দিতে থাকে বড়বাবু। ভজন মিত্তির তখন বলে বিশ্বাস করুন বড়বাবু, আমি সত্যি কিছু জানি না, আর আপনি কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করবেন বলুন তো। তখনই গীতা বলে আমার বাবাকে মারার গ্রাউন্ডে আপনাকে অ্যারেস্ট করা হবে ভজন মিত্তির, এখনও সময় আছে, সত্যিটা বলে দাও, এরপর কিন্তু আর সেই সুযোগ পাবে না, তোমাকে আর সেই সুযোগ দেওয়া হবে না। ভজন মিত্তির তখন বলে আমি সত্যি কিছু জানি না, তা কি বলবো আমি। এরপর গীতা ভজন মিত্তিরকে মারধর করা শুরু করে দিলে বড়বাবু বলে ঠিক হয়েছে, কিরে মুখ খুলবি। ভজন মিত্তির বলে বলছি, এটা ঠিকই যে আমি গণেশ গাঙ্গুলিকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলাম, কিন্তু তার আগেই ওনাকে মেরে চলে গেছে কেউ, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে আমার লোক আমাকে এমনই ইনস্ট্রাকশন দিয়েছিল। তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে গীতা, তার মানে তৃতীয় ব্যক্তি এমন কেউ আছে যে এই কাজটা করেছে, কিন্তু সেটা কে। তারপর ভজন মিত্রের ফোন চেক করা হয়। এরপর গীতাকে বলা হয় যে অগ্নিকন্যা, ভজন মিত্র যেটা বলছে সেটা ঠিক, কারণ এখানে ফোনটা কখন এসেছে দেখুন, তখন অলরেডি কিন্তু গণেশ গাঙ্গুলির অবস্থা খারাপ ছিল। এর মধ্যেই সকাল হতেই কাভিয়াকে ঘুম থেকে ডেকে তুলতে গেছে পদ্ম আর বলে উঠে পড়ুন, আজ আপনাকে দেখতে আসবে পাত্রপক্ষ, এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হবে না। তার মধ্যেই কাভিয়া বলে তুমি কিন্তু মাত্র অতিরিক্ত বাড়াবাড়ি করছো, আমি কি করব না করব সেটা কি তুমি বলে দেবে আমাকে। তখন মেহেক বলে হ্যাঁ অবশ্যই বলে দেবে। এর মধ্যেই কিরণকান্তিবাবু অবাক হয়ে গেছে আর বলে মেহেক তুমি এখানে। মেহেক তখন বলে হ্যাঁ আসতে তো হলোই, না এসে আর উপায় কি বলুন। তখনই কিরণকান্তি বলে দেখ আমি কি বলি কি কাভিয়া, যা হবার তা তো হয়েই গেছে, তুই তো আর এইরকমভাবে বাকি জীবনটা কাটাতে পারিস না, আমাদেরও তো বয়স হচ্ছে, আমরাও দেখতে চাই তোর একটা সাজানো গোছানো সংসার। কাভিয়া বলে সংসার আমার একজনের সাথেই হবে, সেটা হচ্ছে স্বস্তিক, আমি স্বস্তিককে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পর্যন্ত পারি না। কিরণকান্তিবাবু বলে কিন্তু তোকে এটা মেনে নিতে হবে স্বস্তিকের সাথে অন্য কারোর বিয়ে হয়ে গেছে, তুই এটা আর করতে পারিস না। কাভিয়া বলে পারি, এমন অনেক কিছুই করতে পারি যেটা তুমি জানো না। তো মেহেক তখন বলে একটা কথা বলো তো, আমার দাদার পিছনে পড়ে আছো কেন, কিসের জন্য, তুমি আমার দাদাকে ছেড়ে দাও। কাভিয়া বলে আমি কি করব না করব সেটা নিশ্চয়ই তোমার থেকে জানবো না। এই বলেই কাভিয়া বেরিয়ে চলে যায়। আর অন্যদিকে রতি বলে মেয়েটা যে আবার কোথায় চলে গেল তার ঠিক ঠিকানা নেই। এর মধ্যে কিরণকান্তি বাবুর কাছে ফোন আসে যে অ্যাডভোকেট গাঙ্গুলি হসপিটালে ভর্তি আর এই জন্য ভজন মিত্তিরকে অ্যারেস্ট করা হয়েছে। তখনই কাভিয়া বলে যে হঠাৎ করে ড্যাডির কাছে কি ইনফরমেশন আসলো। তখন পদ্ম জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর কিরণকান্তি বলে অ্যাডভোকেট গীতার বাবা হসপিটালে ভর্তি। আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে কাভিয়া। আর অন্যদিকে মেহেক ভাবে তাহলে আমাদেরকে এক্ষুনি যেতে হবে। গীতা তো বুঝতে পারছে না কি করে কি হয়ে গেল। তখন অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি উপস্থিত আছে হসপিটালে আর বলে আমি জানি ছোট বৌমা তোমার অনেক বেশি চিন্তা হচ্ছে, আর চিন্তা হওয়ারটাই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আমরা আছি তো, গণেশ গাঙ্গুলির কোনো ক্ষতি হতে আমরা দেব না, তার জন্য আমাদেরকে যা যা করতে হয় আমরা সবটাই করব, শুধু একটু অপেক্ষা। এরপরেই গীতা বলে আমি শুধু একটা কথা ভাবছি বাবা,
কে এইসবের পিছনে রয়েছে। দিদি তুই সত্যি করে বল, তুই এসবের মধ্যে নেই তো? গিনি তখন বলে, তোর কি মাথা খারাপ? আমি কেন এসবের মধ্যে থাকতে যাব? আমি নিজের বাবাকে নিজে এভাবে আঘাত করবে, এটা কখনো হতে পারে? মেহেক আর পদ্ম হসপিটালে চলে এসেছে। গীতা তখন বলে, এ কি তোরা তোরা কোথা থেকে খবর পেলি পদ্ম? পদ্ম তখন বলে, কিরণকান্তি বাবু বলে দিল যে তোমার বাবা নাকি হসপিটালে ভর্তি, আর সেই জন্যই তো তাড়াহুড়ো করে আমরা চলে আসলাম। এখন কেমন আছে জেঠু? তখন গীতা বলে, ভালো না অবস্থা, ডাক্তারবাবু চিকিৎসা করছে, চেষ্টা তো করছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এর মধ্যে মেহেক বলে, গীতা বৌদি, পদ্ম কাভিয়ার কিছু চলন বলন লক্ষ্য করেছে, যেটা স্বাভাবিক নয়। কাল রাতে ফিরেছে অনেক দেরিতে বাড়িতে আর কি, আর এরপরে একটা মডার্ন ড্রেসের ওপরে একটা নর্মাল জুয়েলারি পরেছিল, যেটা সচরাচর শাড়ির সাথে সবাই পরে। তখনই গীতা বলে, কি বলছোটা কি? আমি তো বুঝতেই পারছি না। তখনই পদ্ম বলে, হ্যাঁ এই যে এই কানের দুলটা ছিল। আর এটা দেখার পরে অবাক হয়ে গেছে গীতা, কারণ গীতা খুব ভালো মতন জানে এই কানেরটাই তাদের ঘরেও পড়েছিল একটা। আর পদ্ম তখন বলে, কি হয়েছে উকিল দিদি, কি ভাবছো? গীতা বলে, আরে এই কানেরটা আমাদের ঘরেও পড়েছিল। তার মানে কাভিয়া? পদ্ম তোকে একটা দায়িত্ব দিচ্ছি, তোকে সেই দায়িত্বটা কিন্তু পালন করতেই হবে। তখনই পদ্ম বলে, কি দায়িত্ব? এরপর বলে দেয়, প্রমাণের জন্য ওই কাভিয়ার ঘর থেকে সমস্ত জিনিসগুলো আনতে হবে, ওর কানের যে এটা প্রমাণ করতে হবে। আর গীতার কথা মতো পদ্ম চলেও গিয়েছিল কাভিয়ার ঘরে, কিন্তু তার আগেই কাভিয়া এসে ধরে নেয়। গীতা ফোন করে পদ্মর কাছে খবর নিচ্ছিল সব ঠিক আছে কিনা, জোগাড় করতে পেরেছে কিনা, কিন্তু কাভিয়া বলে দেয় চোর ধরা পড়ে গেছে। তাই গীতা কোনোভাবেই ব্যবস্থা করতে পারে না প্রমাণের। তবে গীতা ঠিক করে যার জন্য বাবার এই অবস্থা হয়েছে তাকে কখনো কোনোদিনও ক্ষমা করবে না।